আজকে হচ্ছে শুক্রবার। তো কেমন হয় যদি আজকে আমরা আমাদের জুম্মা নামাজটা দেশের বিখ্যাত বৃহত্তম এবং প্রাচীনতম একটা মসজিদে গিয়ে পড়ি, এবং যেটা ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এক্স্যাক্টলি আজকে আমরা যাচ্ছি ষাট গম্বুজ মসজিদ, এবং তার পাশাপাশি পুরো বাগেরহাট শহর আজকে আমরা ঘুরবো। আমি এখন আছি দেশের বিখ্যাত বৃহত্তম প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে। এখানে আসার সময় আমাদের 30 টাকা করে এন্ট্রি ফি লাগছে, বাট যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করে তাদের জন্য এই প্রবেশ মূল্যটা 10 টাকা। সার্কভুক্ত দেশ থেকে যারা আসবেন তাদের জন্য 200 টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইড যারা বিশ্বের অন্যান্য দেশ থেকে আসবেন তাদের জন্য 500 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হয় এখানে। ষাট গম্বুজ মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য অনেক এনরিচ। 1500 শতকের দিকে হযরত খান জাহান আলী এই মসজিদটি নির্মাণ করেন। তিনি শুধু এই মসজিদে না, এর পিছনে একটা বিশাল দিঘিও আছে যেটা তিনি খনন করেন। তো এই মসজিদের আমরা যদি প্রবেশদ্বারের দিকে লক্ষ্য করি, এইদিকে টোটাল 11টা প্রবেশদ্বার রয়েছে, এবং দুই সাইডে রয়েছে আরো 7টা প্রবেশদ্বার, যার মধ্যে শুধুমাত্র একটা দরজা দিয়ে সামনে দিয়ে আমরা প্রবেশ করতে পারি, এবং দুই সাইডে 2টা দরজা আছে যেদিক দিয়ে দুই সাইড দিয়ে মসজিদে প্রবেশ করা যায়। মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এখানে টোটাল গম্বুজের সংখ্যা রয়েছে 81টি। এর উপরে টোটাল টপে রয়েছে 77টি গম্বুজ, এবং 4 কোণায় 4টি গম্বুজ, টোটাল 81টি গম্বুজ হয়। কিন্তু ইন্টারেস্টিংলি এর যে পিলার সংখ্যা আছে, এর পিলার সংখ্যাটা হচ্ছে 60। তো ষাট গম্বুজ মসজিদের ইতিহাস নিয়ে লোকমুখে একটা কথা প্রচলিত আছে। এই মসজিদের ছাদ যেহেতু শুধুমাত্র গম্বুজ দ্বারা গঠিত, এখানে আলাদা কোনো ছাদ নেই, যার কারণে এই মসজিদটাকে মানুষ ছাদ গম্বুজ নামে চিনত। কিন্তু আস্তে আস্তে এটা বিবর্তিত হয়ে ষাট গম্বুজ হয়ে যায়, যেটা লোকমুখে প্রচলিত কথা, বাট আমার খুব একটা বিশ্বাস হয় না বিষয়টা। আমি এখন আছি ষাট গম্বুজ মসজিদের একদম ভিতরে। আমি যতটুকু জানি এখানে যে পিলারগুলা তৈরি করা হয়েছিল সেটা একটার উপর একটা পিলার, একটার উপর একটা পাথর বসিয়ে এগুলো নির্মাণ করা হয়েছিল, এবং যতগুলো এখানে পিলার আছে সবগুলাকে কিছু না কিছু মডিফিকেশন করা হইলো। এই যে একটা পিলার আমরা দেখতে পাচ্ছি, এই পিলারটা একদম তখনকার আমলে যখন ষাট গম্বুজ মসজিদ তৈরি করা হয়েছিল যেভাবে ছিল, এটা এখন ওইভাবে আছে, ওইভাবে অক্ষত রাখা হয়েছে। আমরা যে কিছু পিলার কথা বলছিলাম যে মডিফিকেশন করা হয়েছে, আপনি দেখতে পারবেন যে এখানে পিলারগুলো হচ্ছে ইট দিয়ে তৈরি করা। বাট আমরা যদি আরেকটু সামনে যাই, এই যে পিলারগুলো আছে এগুলো কিন্তু ইট দিয়ে না, এগুলো হচ্ছে একটা পাথরের উপর একটা পাথর বসায় তারপর করা হয়েছে। বাট ওই যে পিলারটা ছিল সেটা হচ্ছে কি একদম শুরুর সময় যখন ষাট গম্বুজ মসজিদ তৈরি করা হয়, কোনো রকম সংস্কার ছাড়া সেই পিলার। ষাট গম্বুজ মসজিদে দুইটা দুইটা সুড়ঙ্গ পথ আছে, যা হচ্ছে একটা সামনে আমি এখন দাঁড়ায় আছি, এটা হচ্ছে আসলে লক করা আছে, এই দিক দিয়ে ওঠা যায় না, এটা একদম পার্মানেন্টলি অফ করে দেওয়া হয়েছে। আরেকটা আছে যেটা দিয়ে মাঝে মধ্যে মানুষজন উঠতে পারে বা সুড়ঙ্গের ভিতরে মানুষ ঢুকতে পারে, বাট আমি পারমিশন চাইছিলাম, আমাকে পারমিশন দেওয়া হয় না ওইটা দিয়ে ঢোকার। এখানে আমার এসে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এই জায়গাটা অনেক বেশি পিসফুল একটা জায়গা। দেখছেন আমি নিজে খুব আস্তে আস্তে কথা বলতেছি, এবং এখানকার যে নিচে যে ফ্লোরটা আছে সেটা এখনো টাইলস করা হয়নি, কিচ্ছু করা হয়নি, সেই তখনকার আমলে যেভাবে ছিল এখনো ঠিক সেভাবেই আছে। আমরা এখন আছি বাগেরহাট জাদুঘরে। এটি মূলত ষাট গম্বুজ মসজিদ ঢোকার যে এন্ট্রেন্সটা আছে তার পাশেই। এখানে আসতে আলাদা করে কোনো টিকিট কাটা লাগে না, ভিতরে ঢুকতে আলাদা কোনো টিকিট কাটা লাগে না। তো এখানে মূলত এই অত্র এলাকায় পাওয়া গেছে এমন অনেক পোড়ামাটির ফলক, এবং হচ্ছে খান জাহান আলী সাহেব যে ব্যবহার করতেন এমন কিছু জিনিসপত্র এখানে স্টোর করা আছে। জাদুঘরটা খুবই ছোট, বাট এর সিগনিফিকেন্ট অনেক বেশি। আমি এখন যে এক গম্বুজ বিশিষ্ট মসজিদের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিংরাই জামে মসজিদ। এটি ষাট গম্বুজ মসজিদের সরাসরি অপোজিটেই অবস্থিত। তো সিংরাই মসজিদের সামনে দিয়ে রয়েছে টোটাল 3টা প্রবেশদ্বার, যার মধ্যে দিয়ে একটা দিয়ে মানুষজন প্রবেশ করে, এবং দুই সাইডে আরো 2টা প্রবেশদ্বার রয়েছে। তো টোটাল হচ্ছে বলা চলে 5টা প্রবেশদ্বার রয়েছে এই ছোট্ট মসজিদটাতে। বাট এখানে আসার পর আমার কাছে যে জিনিসটা বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ যতটা না হচ্ছে যত্ন সহকারে আছে, এই
মসজিদটা ততটা ঠিক অযত্ন এবং অবহেলার মধ্যে আছে। এটাও কিন্তু বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। আমি এখন আছি হযরত খান জাহান আলীর মাজারে, যিনি 15 শতকে এ বাংলায় আসেন ইসলাম প্রচার করার জন্য। তিনি শুধুমাত্র ইসলাম প্রচার না, পাশাপাশি এলাকার উন্নয়নে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন। তিনি এখানে প্রায় 60টি দিঘি এবং 60টি মসজিদ নির্মাণ করেছিলেন। তো এখানে শুধুমাত্র যে উনার কবরটা আছে তা না, উনার কবরের পাশে বাইরে উনার যে প্রধান খলিফা পীর আবু তাহের, উনার কবরটা এখানে আছে। আমি এখন আছি হযরত খান জাহান আলী মাজারের অপোজিটে যে দিঘিটা আছে সেটা, যেটা 200 একর জমির উপর খনন করা হয়েছিল। তো লোকমুখে একটা কথা প্রচলিত আছে, তিনি হচ্ছে এই বাংলায় এসেছিলেন কালা পাহাড় এবং জলা পাহাড় নামে দুইটা কুমিরের পিঠে চড়ে, এবং সেই কুমির দুটাকে উনি এখানে ছেড়ে দিয়েছিলেন। বর্তমানে সেই কুমির দুটো বেঁচে না থাকলেও তাদের বংশধরের কিছু কুমির এখানে আছে। এরপরও মানুষজন এখানে নেমে গোসল করতেছে, যদিও তারা এখানে আসে না এবং তারা পাড়ের দিকে মোস্ট অফ দ্য টাইম থাকে। তো আমি যে কথাটা বলছিলাম, এখানে হচ্ছে কি কালাপাড়া এবং ধলাপাড়ার বংশধরেরা আছে, বাট এটা একটু ভুল ইনফরমেশন। এখানে এখন শুধুমাত্র একটা কুমিরই আছে, যে কুমিরটা হচ্ছে গিয়ে কি মাঝে মাঝে তীরের দিকে আসে, মানুষজন দেখতে পায় ভাগ্য ভালো থাকলে। মাজার থেকে বের হওয়ার পর খুব ইন্টারেস্টিং একটা জিনিস খুঁজে পাবো, হচ্ছে সুন্দরবনের গোল পাতা ফল। আপনারা অনেক হয়তো বা আগে দেখছেন এই যে এই জিনিসটা। তো এটা এখানে একটা ছেলে বিক্রি করতেছে। এটা কত করে বিক্রি করতেছো তুমি? 10 টাকা। 10 টাকা, 10 টাকা পিস না? এটা খাইতে তো অনেকটা তালের শ্বাসের মতো, রাইট? মোর অর লেস লাইক হচ্ছে আপনার নারিকেলের মতো লাগতেছে অনেকটা। আর একটু হচ্ছে যদি নরমাল হইতো তাহলে হয়তো তালের শ্বাসের মতো লাগতো। আমি এখন আসি বাগেরহাটের অন্যতম প্রাচীনতম নিদর্শন অযোধ্যা মঠে, যেটার আঞ্চলিক নাম হচ্ছে কদলা মঠ। এটা অযোধ্যা গ্রামের হওয়ার কারণে এটাকে অযোধ্যা মঠ বলা হয়। তো মঠ এবং মন্দিরের মধ্যে যারা পার্থক্য বোঝেন, আমি ছোট্ট করে একটু বুঝাই দিতে চাই। মন্দির হচ্ছে হিন্দুদের উপাসনালয়, যেখানে তাদের দেবতাদের মূর্তি থাকে এবং তারা সেখানে পূজা অর্চনাটা করে থাকে। কিন্তু মঠ হচ্ছে সাধু সন্ন্যাসীরা যেখানে থেকে তাদের সাধনা করে থাকে, ধ্যান করে থাকে, এমন একটা জায়গা। তো এমনই একটি মঠ হচ্ছে এই অযোধ্যা মঠটা। এটা প্রায় 17 শতাব্দীর দিকে তৈরি করা হয়েছিল যতটুকু জানা যায়। এই মঠের কারুকার্যগুলো এত বেশি সুন্দর। এখানে টোটাল 3টা লেয়ার আছে, নিচের লেয়ার, মাঝখানের লেয়ার এবং উপরের লেয়ার। তো নিচের লেয়ার আসলে খুব বেশি কারুকাজ করা না, কিন্তু মাঝখানের লেয়ারটা এত সুন্দর টেরাকোটা করা আছে এবং উপরের লেয়ারটাও আবার জাস্ট ইটের একটা দেয়ালের মতো। বাট মাঝখানের লেয়ারটা অনেক বেশি সুন্দর টেরাকোটা করা আছে এবং তাদের যে দরজাগুলো আছে, দরজাগুলো খুব সুন্দরভাবে টেরাকোটা করা আছে চারপাশে। তো এটার হচ্ছে এখন কনস্ট্রাকশন না, সরি, এটা হচ্ছে রিপেয়ারিং এর কাজ চলতেছে। এটা আসলে অনেক বেশি অব্যবস্থাপনার মধ্যে ছিল, যার কারণে অনেক নষ্ট হয়ে যাচ্ছিল। তো গভর্নমেন্ট এটার দিকে নজর দিয়েছে। অযোধ্যার মঠে আসার পর আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে উপরে যে ছোট্ট খোপগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা ছোট্ট খোপে পাখিদের অভয়ারণ্য হিসেবে সৃষ্টি হয়েছে। বিং এ বার্ড লাভার, আমার কাছে জিনিসটা অনেক বেশি ভালো লাগছে যে পাখিরা এখানে এসে তাদের বাসা করতে পারছে এবং খুব সুন্দর একটা জীবন যাপন করতেছে ওরা। আমি এখন আছি অযোধ্যা মঠের ভিতরে। এখানে জাস্ট ছোট্ট একটা কক্ষ, এবং আমরা যদি উপরের দিকে দেখতে পাই, একদম হচ্ছে কি বলে এটাকে, আকাশের দিকে চলে গেছে এমন একটা মনে হচ্ছে। তো আমি আমার পড়াশোনাতে একটু পড়ছিলাম এই ধরনের জায়গাগুলো আসলে এমন ভাবে তৈরি করা হয় যেন উপরের দিকে অনেক বেশি ফাঁকা জায়গা থাকে এবং তারা যেন সৃষ্টিকর্তার সাথে কানেক্ট হইতে পারে, তারা মনে করে এমন একটা জিনিস। তো ইয়া, জায়গাটা এসে আসলে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হইলো। এন্ড আমি ভিতরের দিকে এটা আপনাদের একটু দেখাচ্ছি। এখানে যে পুরো স্ট্রাকচার গুলো আছে, এটা সম্পূর্ণ মোটা মোটা দেয়ালের উপর হচ্ছে ভর করে আছে, এবং এই ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট খুপড়ির মতো জায়গাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলো ছোট ছোট যেগুলো হয়তো বা জানালা হইতে পারতো, ওই যে বলে না জানালা হইতে যায় জানালা হইতে পারে নাই,
এখানে হয়তোবা তারা মোমবাতি-টোমবাতি জ্বালায় রাখতো বা কুপি জ্বালায় রাখতো। তো এখানে হচ্ছে টোটাল ৩ টা প্রবেশদ্বার আছে। আমি যদি দেখাই, এই যে একটা প্রবেশদ্বার একদম সামনের দিকে হচ্ছে সাউথ সাইড। তো তারপরে হচ্ছে তার ডান সাইডে আরেকটা আছে এবং হচ্ছে গিয়ে কি নর্থ সাইডে আরেকটা হচ্ছে প্রবেশদ্বার আছে। আরেক সাইড হচ্ছে বন্ধ ঘর। তো এখানে কনস্ট্রাকশন এর কাজ চলার সুবিধার্থে আমার একটা সুবিধা হইলো, আমি এই যে 3rd লেয়ারে যে টেরাকোটা গুলো আছে, এগুলো একদম কাছ থেকে দেখার সুবিধা পাইলাম। আমি এই বাঁশগুলা বেয়ে, বেয়ে এখানে উঠছি। ভালোই লাগতেছে। গ্রামের ছেলে হওয়াতে এগুলা এমনিতেই পারা আছে। জানা আছে কিভাবে বেয়ে উঠতে হয়। তো হ্যাঁ, একটু রিস্ক হয়ে যায়। বাট এই জায়গাটা আসলাম। খুব বেশি ভালো লাগছে। পাখির যে খোপগুলা ছিল, এই যে ছোট্ট, ছোট্ট এগুলা দেখতে পাচ্ছি। আর এই যে টেরাকোটা গুলা, এগুলা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। খুব ভালো লাগতেছে। আমরা যে অনেক সময় দেখি যে রথযাত্রা জিনিসটা হয়, আমি এই জিনিসটা আসলে কখনো দেখি নাই। এদিক দিয়ে যাওয়ার পথে আমি দেখতে পেলাম যে জগদীশ মন্দির, খুব সম্ভবত সরি জগন্নাথ মন্দির এই জায়গাটার নাম। তো এখানে যে রথটা আছে ২ দিন পরে রথযাত্রা হবে, এই জিনিসটা তারা টাইনা নিয়ে চলে যাবে আর কি। তো আমরা এখন চলে এসেছি চন্দ্রামহল। মহলটি সৈয়দ আমিনুল হুদা নির্মাণ করেছিলেন এবং তার স্ত্রী চন্দ্রার নামে নামকরণ করেন চন্দ্রামহল। তো চন্দ্রামহলে যাওয়ার জায়গাটা আসলে খুবই ইন্টারেস্টিং। আমাদের এই যে গুহাটা আছে, গুহার মধ্যে দিয়ে যাইতে হবে। মহলটা বলা যায় মোরলেস একটা সংগ্রহশালা, যেখানে উনি ওনার পছন্দের সব জিনিসপাতি সংগ্রহ করতেন এবং আমাদেরও সুযোগ হয়ে গেল জিনিসগুলো দেখার, যে একটা মানুষের সংগ্রহশালা যে কতটা এনরিচ হইতে পারে সেই জিনিসটা আসলে এখানে আসলে বোঝা যায়। যেমন এখানে আছে হচ্ছে বিভিন্ন দেশের খাম এবং ডাক টিকিট যে জিনিসগুলা সেগুলো আছে। তার আমি যদি একটু সামনে যাই, এই জায়গাটা আছে ইতালি ও অন্যান্য দেশের হচ্ছে খাম-টাম যেগুলা। আর এখানে হচ্ছে অনেক বেশি ইউনিক কিছু হচ্ছে যে আমরা ইয়া-টিয়া খাই না, কি বলে চা সুরা পান করি, সেই যে পাত্র। এখানে নেপালি পুরোহিতের প্রার্থনার একটা ইয়ে আছে। তারপর এইদিকে যদি আমরা যাই, এখানে বিভিন্ন দেশের হচ্ছে পাথর যেগুলো কালেক্ট করছিল সেই জিনিসগুলা এখানে আছে। আমি এখন হচ্ছে ভবনটির পিছনে। এখানে আর দেখলাম যে ২ সাইডে হচ্ছে ২ টা পুকুর আছে এবং এই পুকুরের মাঝখানে সুন্দর কিছু ঘর আছে। এদিক দিয়ে আমরা একটু পরে হেঁটে যাবো। ওই জায়গাটা একটু রিফ্রেশিং। আর এই জায়গাটা হচ্ছে ২ সাইডে হচ্ছে গাছ লাগানো আছে এবং মাঝখানে রাস্তা। সো এই ধরনের রাস্তা তো সবারই ভালো লাগে। ২ সাইডে সুন্দর, সুন্দর গাছ, মাঝখানে রাস্তা এবং এই যে গাছের নিচে বেঞ্চের মতো করে দেওয়া আছে, এদিকে বসার মতো করে সুন্দর জায়গা করে দেওয়া আছে। এখানে আসার পর একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, আমি যখন ভিডিও বানাচ্ছিলাম আমাকে কয়েকজন এসে জিজ্ঞেস করতেছিল, "ভাই আপনার চ্যানেলের নাম কি? সাবস্ক্রাইবার কত, ফলোয়ার কত?" আমি তো ভাই বলতে পারতেছিলাম না। ফেসবুকে ফলোয়ার ২৫০ আর ইউটিউবে ২০ জন সাবস্ক্রাইবার। বাট মজাই লাগলো বিষয়টা দেখে। তো ফাইনালি চন্দ্রামহল ঘোরার মাধ্যমে আজকে আমাদের বাগেরহাট ট্যুরটা এখানে কমপ্লিট হইলো। তো আপনারা যদি এই ধরনের কন্টেন্ট পছন্দ করে থাকেন, তাহলে ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। আর আল্লাহ হাফেজ।